পোস্ট নমিনাল মডিফায়ার্স এর কাজ বাকি আছে। তো প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তাহলে প্রিনমিনাল মডিফায়ার হয়ে গেছে, এবার পোস্ট নমিনাল মডিফায়ার্স। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার বলছি, একটা নাউন ফ্রেজের মধ্যে তিনটি পার্ট থাকতে পারে। কি কি? একটা হেড নাউন সেন্টারে থাকবে, তার সাথে প্রিনমিনাল মডিফায়ার্স এবং পোস্ট নমিনাল মডিফায়ার্স থাকতে পারে। তাহলে প্রিনমিনাল মডিফায়ার্স এর মধ্যে কি কি থাকে সেটা আমরা আগের দিন ক্লাসে শিখেছি। তাহলে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পোস্ট নমিনাল মডিফায়ার্স এর মধ্যে কি কি রয়েছে সেগুলো। ওকে, ঠিক সিমিলার ভাবে আগের দিন যেমন তোমরা খাতাটাকে ল্যান্ডস্কেপ করেছিলে, আজকেও সেভাবে ল্যান্ডস্কেপ করবে, করে পোস্ট নমিনাল মডিফায়ার্স এর মধ্যে কি কি থাকবে সেগুলোকে নোট ডাউন করবে। ওকে, তাহলে পোস্ট নমিনাল মডিফায়ার্স এর মধ্যে সবার প্রথম যেটা থাকে সেটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে একটা নাউন ফ্রেজের মধ্যে প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, ঠিক আছে? তারপর কি থাকতে পারে? তারপর রিলেটিভ ক্লজ থাকতে পারে। রিলেটিভ ক্লজ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি, সেটা থাকতে পারে, বা অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, ঠিক আছে? বা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজেরই আরেকটা রূপ, যেটাকে আমরা বলবো নন ফাইনাইট ক্লজ। নন ফাইনাইট ক্লজ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতনই একটা পার্ট, কিন্তু নন ফাইনাইট ক্লজ আমি কেন বলছি, কারণ এই নন ফাইনাইট ক্লজটাকে দেখতে অনেকটা ক্লজের মতন লাগে, কিন্তু ক্লজ নয়, বোঝাবো আমি যখন বলবো তখন। আর লাস্ট ওয়ান যেটা থাকে সেটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ ফ্রেজেস বা অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ, ক্লিয়ার? তাহলে পোস্ট নমিনাল মডিফায়ার্স হিসাবে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, রিলেটিভ ক্লজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, নন ফাইনাইট ক্লজ থাকতে পারে, অ্যাপোজিটিভ ফ্রেজ থাকতে পারে। Have you noted it down? আচ্ছা, বেশ, আমি আজকে সবাইকে দেখতে পাচ্ছি কে কে ক্লাসে আছে, কারণ আমার মোবাইল ফোনেও আমি এটা খুলে রেখেছি। তাহলে আমাদের ক্লাসে আমরা পাচ্ছি অনিমেষ দাস, অর্পণ মণ্ডল, আসিফ, হৃদয় মণ্ডল, জাবিরুল ইসলাম, শফিকুল আলম, মনির মোহাম্মদ, নীলাদ্রি মল্লিক, পরেশ মণ্ডল, প্রিয়া সর্দার, সজল গায়েন, সানন্দা সর্দার, সায়নী দাস, সোমনাথ দাস, আর একজন আছে সৌমদীপ্ত পাল। ওকে, আচ্ছা, আজকে কেউ নতুন আছো না গতদিনের ক্লাস করেছো? স্যার আমি নতুন আছি, সৌমদীপ্ত পাল। সৌমদীপ্ত পাল নতুন। আচ্ছা, পুরোনো যারা আছো, আগের দিন নাউন ফ্রেজ সম্পর্কে যেটা বলেছিলাম বুঝতে পেরেছিলে তো সবাই? তাহলে আজকে আমরা যেটা দেখছি যে একটা নাউন ফ্রেজের মধ্যে কি রয়েছে, না প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, রিলেটিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নন ফাইনাইট ক্লজ, অ্যাপোজিটিভ ফ্রেজ। এই জায়গা থেকে দাঁড়িয়ে না তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে যে প্রিপোজিশনাল ফ্রেজ আর নাউন ফ্রেজের ব্যাপারটা নিয়ে একটু গরমিল হতে পারে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজও যেরকম দেখতে হয় নাউন ফ্রেজও তেমন দেখতে হয়। কেন হলো এই ডিফারেন্সটা ব্যাপারটা?
আচ্ছা আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে যতগুলো যা জিনিস লেখা রয়েছে এদের প্রত্যেকটার এক্সাম্পল আমরা নিচে লিখবো, ঠিক আছে? জায়গা তোমরা ফাঁকা রেখেছো আশা করছি। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ দেখো আমি লিখছি, দ্য রুফ অফ মাই হাউস। ওকে, দেখো এখানে এখানে রুফটা হচ্ছে এখানে হেড নাউন, ছাদ এটা আমাদের হেড নাউন। এই দিটা হচ্ছে প্রিনমিনাল মডিফায়ার্স। প্রিনমিনাল মডিফায়ার্স এর মধ্যে আছে ডিটারমিনার্স, ডিটারমিনার্স এর মধ্যে আছে আর্টিকেল, আর্টিকেলের মধ্যে আছে দ্য। ইজ ইট ক্লিয়ার না? আগের দিন করেছি। হ্যাঁ স্যার। তাহলে এই হেড ডাউনের পরে এই যে যে পার্টটুকুন দেখতে পাচ্ছ, এই পার্টটুকুন তাহলে পোস্ট নমিনাল মডিফায়ার্স। ইয়েস না? কারণ এই রুফটা কোথাকার রুফ? অফ মাই হাউস, আমার বাড়ির রুফ। তাহলে দেখো এই এই যে ফ্রেজটা, সরি প্রেপোজিশন নয় ফ্রেজ, একটা শব্দ, দুটো শব্দ, তিনটে শব্দ দিয়ে তৈরি হয়েছে। তো অফ মাই ফ্রেজ এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কথা হচ্ছে কেন প্রেপোজিশনাল ফ্রেজ হলো, মাথায় রেখো প্রেপোজিশনাল ফ্রেজ অবশ্যই একটি প্রেপোজিশন দিয়ে শুরু হবে। আবার বলবো, একটা প্রেপোজিশনাল ফ্রেজ একটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, যেহেতু আচ্ছা আমাকে একটা কথা বলো তো, প্রেপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে। পূর্বে। ইয়েস সোমনাথ দাস, নাউনের আগে বসে। তাহলে এইটা যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ক্লিয়ার কেন হচ্ছে? কারণ এখানে হাউসটা হচ্ছে নাউন, তার আগে বসেছে অফ। আমি যদি ভাঙি এই প্রেপোজিশনাল ফ্রেজকে, দেখো তো আমি দুটো ভাগে ভাগ করতে পারি কিনা। একটা পার্ট হচ্ছে প্রেপোজিশন আর একটা হচ্ছে নাউন ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার অর নট? এই প্রেপোজিশনের মধ্যে অফ লিখবো, আর এই নাউন ফ্রেজের মধ্যে হেড নাউন হলো হাউস, আর মাইটা হলো হচ্ছে আমার প্রিমড। প্রিমডের মধ্যে আছে পজেসিভ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? পজেসিভের মধ্যে আছে মাই। তাহলে একটা প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে গোটা নাউন ফ্রেজ থাকতে পারে। এটুকুন বোঝানোর চেষ্টা করলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে একটা এক্সাম্পল লিখলাম। আরো যদি এক্সাম্পল বলতে হয় তাহলে বলবো যে দ্য ম্যান ইন দ্য কর্নার, দ্য ম্যান ইন দ্য কর্নার ইজ নোন টু মি। এমনটা বলতে পারতাম, পুরো সেন্টেন্স হয়ে যেত। তাহলে এখানে ম্যানটা হচ্ছে হেড নাউন, হেড নাউন HN, এখানে দাটা হচ্ছে প্রিমড, আর এই যে প্রেপোজিশনাল ফ্রেজ এটা হচ্ছে এর পোস্ট নমিনাল মডিফায়ার। ক্লিয়ার এভরিওয়ান? এরপর দেখো পোস্ট নমিনাল মডিফায়ার্স হিসাবে একটা রিলেটিভ ক্লজও থাকতে পারে, এবং এটা নাউন ফ্রেজেরই অঙ্গ। যেমন আমি যদি এমন বলি, দ্য বুক that the book that he was reading, বা he is reading, the book that he is reading, কোন বই? কোন বই? that he is reading, যেটি সে পড়ছে। তাহলে এই that he is reading এটা একটা ক্লজ তো নাকি? আগে কিন্তু আমরা ক্লজ শিখে ফেলেছি। ইয়েস স্যার। তাহলে এই ক্লজটা কাকে ডেসক্রাইব করছে? বুক। বুককে ডেসক্রাইব করছে। বুক হলো নাউন, তাহলে নাউনকে যখন ডেসক্রাইব করছে তাহলে এরা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। তাহলে তাহলে আমরা নাউন ফ্রেজের মধ্যে
হেড নাউনকে ডেসক্রাইব করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজও পেতে পারি। ক্লিয়ার না? Yes, sir. এরপর কি, আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজও পেতে পারি পোস্ট নমিনাল মডিফায়ার্স হিসাবে। যদি এক্সাম্পল বলি, তাহলে লেখো the teacher what? Responsible for our success. The teacher responsible for our success. It is responsible for our success. This describes our teacher. So this is adjective phrase. Clear everyone? Sir. এবার দেখো নন ফাইনাইট ক্লজ, এটাকে অ্যাকচুয়ালি ক্লজ বলা ঠিক নয়, তোমরা এটাকে ফ্রেজও বলতে পারো, বাট ক্লজ বলছি একটু কারণ আছে তার জন্য দেখতে, কিন্তু এটা ফ্রেজের কাজই করবে। আমরা যখন ক্লজ অ্যান্ড ফ্রেজেস পড়েছিলাম সংজ্ঞা, তখন আমরা কি শিখেছিলাম? তখন আমরা শিখেছিলাম যে একটা ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকতেই হবে। উইদাউট এনি ফাইনাইট ভার্ব নো ক্লজ ক্যান বি ইমাজিনড। তার মানে কোনো ফাইনাইট ভার্ব ছাড়া কোনো ক্লজকে ইমাজিনই করা যায় না। তো নন ফাইনাইট ভার্ব যদি কোথাও থাকে তাহলে তাকে তার ক্লজ বলা চলে না, তাকে ফ্রেজই বলতে হয়। ইয়েস না? Yes, sir. যেমন এক্সাম্পল দিচ্ছি, দ্য চাইল্ড হু, কে মেয়েটি? এখানে দেখো নেগলেক্টেড বাই হিজ প্যারেন্টস হলো। তাহলে এই যে নেগলেক্টেড বাই হিজ প্যারেন্টস, এই ক্ষেত্রে এটাকে নন ফাইনাইট ক্লজ বলা হচ্ছে। কেন? কারণ নেগলেক্টেড একটি নন ফাইনাইট ভার্ব। ইজ ইট ওকে না? এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে নন ফাইনাইট ক্লজ, এই পুরোটুকুন এটি কিসের কাজ করছে? চাইল্ডটাকে ডেসক্রাইব করার কাজই করছে। তাই আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি, একই ব্যাপার, কিন্তু আলাদা করে দেখালাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এখানে যে ওই রিলেটিভ ক্লজে যেটা বললেন, দ্য বুক দ্যাট হি ইজ রিডিং, ইয়েস, এখানে দ্যাট হি ইজ রিডিংটা তো রিলেটিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ হ্যাঁ, ইয়েস কিন্তু ওটা ফ্রেজ হচ্ছে কারণ ওখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই ইয়েস তো? ইয়েস 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 মানে রিডিংটা তো ফাইনাইট ভার্ব নয়। হ্যাঁ, আমরা যেদিন ইউজ অফ পার্টিসিপল পড়েছিলাম তখন বলেছিলাম না, একটা পার্টিসিপল ভার্ব হিসেবে তখনই গ্রাহ্য হবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে। সো এইখানে রিডিং একটা পার্টিসিপল এবং ভার্ব। কেন? কারণ তার আগে একটা ইজ অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। কিন্তু এখানে নেগলেক্টেড পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল, কিন্তু এটি ভার্ব নয়। কেন? এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। মিনিং ইজ নেগলেক্টেড হচ্ছে একটা নন ফাইনাইট। ইজ ইট ক্লিয়ার সায়নী? বুঝেছি। বেশ, আরো একটা এক্সাম্পল যদি দিই, মনে করো আমি বললাম একটা সেন্টেন্সই লিখি, হি বট অ্যান ইনস্ট্রুমেন্ট, সে একটি ইনস্ট্রুমেন্ট কিনেছিল টু টেস্ট ব্লাড সুগার। ওকে, দেখো হি বট হোয়াট? অ্যান ইনস্ট্রুমেন্ট। তো ইনস্ট্রুমেন্টটা এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আমাদের নাউন ফ্রেজ, এটা আমাদের হেড নাউন ইনস্ট্রুমেন্ট। তার আগে অ্যান হিসাবে প্রিমডিফায়ার রয়েছে। তারপরে দেখো ইনস্ট্রুমেন্টের পরে টু টেস্ট ব্লাড সুগার, এই যে টু টেস্ট ইনফিনিটিভ, তার মানে নন ফাইনাইট। আমরা পড়েছিলাম না ইনফিনিটিভ নন ফাইনাইটের মধ্যে পড়ে।
সেটা তো ভার্ব নয়। এই ইনস্ট্রুমেন্টই ব্লাড সুগার পরীক্ষা করে, এটা ঠিকই, কিন্তু এটা ক্লজ নয়, ফ্রেজেস। তাহলে নন ফাইনাইট ক্লজ মানেও যা, ফ্রেজ মানেও তাই। ইজ ইট ক্লিয়ার না? হ্যাঁ স্যার। বেশ, আর একটা লাস্ট পার্ট পড়ে রইলো, দ্যাট ইজ অ্যাপোজিটিভ ফ্রেজেস। ঠিক, আচ্ছা। অ্যাপোজিটিভ ফ্রেজেসটা হচ্ছে কেমন, আমার এখানে জায়গা নেই, তোমরা নিচে লেখো, তোমাদের জায়গা আছে, আমি ওপরে দেখাচ্ছি। যদি আমি বলি রামচন্দ্র, আমাদের ভগবান রামচন্দ্র, এই রামচন্দ্র এনার সম্পর্কে আমরা কিছু কিছু কথা জানি। যেমন আমরা জানি রামচন্দ্র হলেন সীতা দেবীর স্বামী, লবকুশের বাবা, দশরথের ছেলে। বলো, আমরা এই ইনফরমেশন গুলো জানি। সো এই নাউনটাকে ডেসক্রাইব করার জন্য বা ব্যাখ্যা করার জন্য আমরা যদি কোনো ক্লজ ব্যবহার করতে না চাই, তখন আমরা এটাকে লিখতে পারি কিভাবে? রামচন্দ্র, আচ্ছা, যদি ক্লজ ব্যবহার করি তাহলে কি লিখতাম? রামচন্দ্র লিখতে এরকম, হু ওয়াজ দ্য ফাদার অফ লব অ্যান্ড কুশ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এই যে রামচন্দ্রকে বর্ণনা করার জন্য হু ওয়াজ দ্য ফাদার অফ লব অ্যান্ড কুশ, এই টোটালটাকে আমি যখন ব্যবহার করছি, এটা একটা তো ক্লজ, এবং এটি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ইয়েস না? স্যার। কারণ এই ক্লজ দিয়ে আমি রামচন্দ্রকে ডেসক্রাইব করছি। কে রামচন্দ্র? যে হচ্ছে লবকুশের বাবা। সো এই ক্লজ ইউজ না করে আমরা যখন কোনো ফ্রেজ ইউজ করি, সেই ফ্রেজটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলে। যেমন রামচন্দ্র, কমা, কে সে? আমরা এখানে লিখতে পারি ফাদার অফ লব অ্যান্ড কুশ, কমা, son of Dasharath, comma, husband of Sita Mata, ফুল স্টপ। এরপরে আরো চলবে। তার মানে বুঝতে পারছো, এই যে রামচন্দ্রের পরে ফাদার অফ লব অ্যান্ড কুশ, সান অফ দশরথ, হাজব্যান্ড অফ সীতামাতা, এই যে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। তাহলে আমরা নাউন ফ্রেজ কমপ্লিটলি শিখে গেলাম আশা করছি। এবার তাহলে আমরা একটা প্র্যাকটিস করি, দিব সেরকম একটা প্র্যাকটিসের জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এখানে নোট করার থাকে তোমরা নোট করে নাও, আদারওয়াইজ আমরা যাব নেক্সট। হয়ে গেছে। হয়ে গেছে? ওকে, এক্সাম্পল। ওকে, চলো একটা এক্সাম্পল করব আমরা, তারপর আমরা অন্যান্য ফ্রেজ যেগুলো বাকি আছে সেগুলো করব। আচ্ছা, আজকে কিছু অন্য কিছু শেখানোর কথা বলেছিলাম? না স্যার। ওকে, হ্যাঁ স্যার বলেছিলেন, পজিটিভ কেস বলেছিলেন। ও পজিটিভ কেস, আচ্ছা আর ওদিকে অ্যাডভার্বিয়াল ক্লজটাও বাকি আছে। আচ্ছা 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 আচ্ছা, চল আজকে তাহলে এক কাজ করি, আজকে আমরা ফ্রেজটাকে শেষ করি, নেক্সট ডে এগুলো করে দেবো। হ্যাঁ, হুম। ওকে, চলো
একটা এক্সাম্পল দিচ্ছি, নাউন ফ্রেজ এক্সাম্পল। ইয়াং receptionist a young receptionist at a government office in Delhi. এটা একটা নাউন ফ্রেজ। A young receptionist at a government office in Delhi. এই নাউন ফ্রেজটাকে এবার ভেঙে দেখাতে হবে। হেড নাউন কোথায় আছে, প্রিনমিনাল মডিফায়ার্স কি আছে, পোস্ট নমিনাল মডিফায়ার্স কি আছে, ইত্যাদি ইত্যাদি। সাজিয়ে লিখেছো আশা করছি তোমরা। এবার কেউ একজন বলো, এই নাউন ফ্রেজের হেড নাউন কোনটা? ইয়াং স্যার। রিসেপশনিস্ট। রিসেপশনিস্ট। ইয়াং তো অ্যাডজেক্টিভ ভাই। আর এটা ডিটারমিনার। এইটা ডিটারমিনার। প্রিমডের মধ্যে ডিটারমিনার। হ্যাঁ হ্যাঁ, ডিটারমিনার মধ্যে আর্টিকেল, আর্টিকেল পড়ছে এটা। এ। তারপর কি আছে? হেড নাউনের পরে কি খুঁজে পাচ্ছ এখানে? এট আ গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো মানে হেড নাউনের পরে পোস্ট নমিনাল মডিফায়ারের মধ্যে কি খুঁজে পাচ্ছ এখানে? প্রিপোজিশনাল ফ্রেজ। সাবাস, এটাই জানতে চাইছি। প্রিপোজিশনাল ফ্রেজ খুঁজে পেয়েছো। একটা গভর্নমেন্ট অফিস ইন দিল্লি, এইটুকুন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মধ্যে প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি কি পেলে? হেড নাউন একটা, মানে একটা প্রিপোজিশন পেয়েছো, তারপর আবার নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। একটা প্রিপোজিশন পেয়েছো, তারপর আবার নাউন ফ্রেজ পেয়েছো। সেই নাউন ফ্রেজের মধ্যে আবার নাউন ফ্রেজ পেয়েছো, আবার প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছো। ইন দিল্লি। হ্যাঁ দেখো, তাহলে এটাকে ভেঙে লিখলে এমন হয়, এই যে আমাদের নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের মধ্যে আমাদের এখানে এইচএন মানে হেড নাউন হিসেবে আমরা এখানে পেয়েছি রিসেপশনিস্ট। বেশ, নাউন ফ্রেজের মধ্যে আমরা প্রিমড পেয়েছি। তো প্রিমডের মধ্যে আমরা কি পেয়েছি? দুটো জিনিস পেয়েছি। একটা পেয়েছি ডিটারমিনার, ডিটারমিনারের মধ্যে পেয়েছি আর্টিকেল, আর্টিকেলের মধ্যে পেয়েছি এ। আর প্রিমডের মধ্যেই আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়েছি। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আমরা সিম্পল অ্যাডজেক্টিভ পেয়েছি, আর সেই সিম্পল অ্যাডজেক্টিভের মধ্যে আমরা ইয়াং পেয়েছি। ওকে, তারপর কি? এই নাউন ফ্রেজের মধ্যে আমরা পোস্ট মড পেয়েছি, পোস্ট মড পেয়েছি। তো পোস্ট নমিনাল মডিফায়ার্স এর মধ্যে আমরা কি পেয়েছি? প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি, মানে পিপি পেয়েছি। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে মাথায় রাখবে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রিপোজিশন থাকে, আর একটা হচ্ছে নাউন ফ্রেজ থাকে। ওকে, তাহলে প্রিপোজিশনের মধ্যে আমরা পেয়েছি অ্যাট, নাউন ফ্রেজের মধ্যে আমরা কি পেয়েছি? এই নাউন ফ্রেজের মধ্যে আমরা আবার নাউন ফ্রেজ পেয়েছি, আবার প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি। আর গেটিং মাই পয়েন্ট? তাহলে এই নাউন ফ্রেজের মধ্যে আমরা কি পেয়েছি? হেড নাউন হিসাবে আমরা পেয়েছি
গভর্নমেন্ট, আচ্ছা সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। ও সরি 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 সরি, হেড নাউন হিসেবে কি পেয়েছি? হেড নাউন হিসেবে কি পেয়েছি? অফিস। অফিস। ইয়েস ইয়েস ইয়েস, হেড নাউন হিসেবে আমরা পেয়েছি অফিস। অফিস। এবার এই হেড নাউনের আগে আমি নাউন ফ্রেজের মধ্যে কি পেয়েছি? প্রিমড পেয়েছি। প্রিমড, প্রিমডের মধ্যে দুটো জিনিস পেয়েছি, ডিটারমিনার পেয়েছি, ডিটারমিনারের মধ্যে আর্টিকেল পেয়েছি, আর্টিকেলের মধ্যে এ পেয়েছি, আর কি পেয়েছি দেখো তো, ক্লাসিফায়ার পেয়েছি কিনা? ক্লাসিফায়ার, ক্লাসিফায়ারের মধ্যে গভর্নমেন্ট পেয়েছি। তাহলে অফিসটা কিসের? গভর্নমেন্ট অফিস। তোমরা ভাবো গভর্নমেন্টও একটা নাউন, অফিসও একটা নাউন। আগের দিন বলেছিলাম কোন নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেই নাউনকে ক্লাসিফায়ার বলা হয়। তাহলে এখানে গভর্নমেন্টটা ক্লাসিফায়ার, ব্যাস হয়ে গেল। তারপর প্রেপোজিশনাল ফ্রেজ যেটা পেয়েছি, তার মধ্যে আমরা কি পেয়েছি? প্রেপোজিশনাল ফ্রেজ মানেই কি জানো? প্রেপোজিশনাল ফ্রেজ মানেই প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজকে ভাঙলে তুমি প্রেপোজিশন এবং নাউন ফ্রেজ এই দুটো জিনিসই পাবে। তাহলে প্রেপোজিশন হিসেবে পেয়েছো ইন, নাউন ফ্রেজ হিসেবে পেয়েছো হেড নাউন। হেড নাউনের মধ্যে কি আছে? ডেলি। ওকে, তাহলে যেগুলো লাস্টে পেলাম মানে সর্বশেষ রেজাল্ট, সেইগুলোকে যদি আন্ডারলাইন করি তাহলে দেখবো আমরা আমাদের গিভেন ফ্রেজটা পেলাম কিনা। যেখানে যেখানে শেষ হয়েছে সেটাকে সেখানে আন্ডারলাইন করতে হবে। দেখো, অর্থাৎ এ ইয়াং রিসেপশনিস্ট অ্যাট আ গভর্নমেন্ট অফিস ইন দিল্লি। ইজ ইট ক্লিয়ার? তাহলে নাউন ফ্রেজ কি জিনিস এবং প্রেপোজিশনাল ফ্রেজ কি জিনিস, আশা করছি তোমরা এটুকুন ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, বেশ। তাহলে এবার চলো, এবার আমরা যাই। এবার আমরা এগুলোকে নোট ডাউন করব, স্লাইড দেখব, স্লাইড দেখে খাতায় নোট ডাউন করে নেব। যেমন ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ এটি একটি ভার্বের মতন কাজ করবে। ওকে, তাহলে ভার্ব ফ্রেজের মধ্যে কি কি থাকে? অক্সিলিয়ারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে। তোমরা এখান থেকে প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি যখন পড়িয়েছিলেন যে ফ্রেজ মানে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না, তাই তো পড়েছিলাম যে ফাইনাইট ভার্ব থাকলে সেটি ফ্রেজ হতে পারে না, সেটি ক্লজ হয়ে যায়। কিন্তু একটা কথা বলি, আমি যদি এটার মধ্যে যেহেতু ফাইনাইট ভার্ব রয়েছে, যেমন এই যে মাস্ট রিড, হ্যাজ বিন, হ্যাজ একটা ফাইনাইট ভার্ব রয়েছে, শুড হ্যাভ ফাইনাইট ভার্ব রয়েছে, উইল হ্যাভ, আই হ্যাড বিন, এগুলো তো যেহেতু ফাইনাইট ভার্ব রয়েছে, কারণ অক্সিলিয়ারি ভার্ব মানেই ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে, তাহলে অক্সিলিয়ারি ভাবে এই ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এগুলোকে আপনি কেন ফ্রেজ বলছেন? মাথায় রেখো, একটা ক্লজ একটা সেন্টেন্সের মতন কাজ করে। সেন্টেন্স কি কাজ করে? কোন একটা অর্থকে সম্পন্ন করে, ইয়েস, ক্লিয়ারলি মিনিং করে। এবং একটা ফ্রেজকে আমি কমপ্লিটলি একটা পার্টিকুলার জায়গায় লিখতে পারি। ঠিক যেমন আই রিড ইংলিশ, এটি একটি ফ্রেজ এবং সাথে সাথে এটি একটি সেন্টেন্সও বটে। তাহলে এটাকে আমি ক্লিয়ারলি লিখতে পারলাম একটা সেন্টেন্সের মতন করে। কিন্তু আমি কেমন লিখতে পারবো? মাস্ট রিড ফুল স্টপ, এর কি কোনো মানে হবে দাঁড়ালে? সাবজেক্ট নেই, অবজেক্ট নেই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে ফ্রেজ কখনো সেন্টেন্সের জায়গা বা ক্লজের জায়গা নিতে পারে না, যতই তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকুক আর না থাকুক। বুঝা গেল? তাহলে ভার্বাল ফ্রেজ হচ্ছে যার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব দুটোই থাকবে। এইখান থেকে একটা প্রশ্ন ওঠে যে ভার্বাল ফ্রেজ মানে কি দেখতে পাচ্ছ? অক্সিলিয়ারি প্লাস মেইন ভার্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। ভার্বাল ফ্রেজের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব থাকতেই হবে।
কিন্তু আমি একটা সেন্টেন্স দিচ্ছি, মনে করো হি কল্ড মি, সে আমায় ডেকেছিল। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব ফ্রেজ কোনটি? এই সেন্টেন্সের মধ্যে ভার্ব ফ্রেজ কোনটি? স্যার কল্ড মি তো এমনি So auxiliary verb তো নেই। Called. কোনোটাই না, মানে এটা নয়, ভার্ব ফ্রেজ নয়। ও So, এই কলটি হলো একটা ভিপি, মানে ভার্ব ফ্রেজ। তো কলটাকে তোমরা যেমন দেখছো, কিন্তু আমি এই কলটাকে দেখি ডিড প্লাস কল, হ্যাঁ ওকে না? হ্যাঁ স্যার বলে ডিড প্লাস কল মানে কল্ড, এটা আমি পড়িয়েছি তো আগে। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে দিস ইজ অক্সিলিয়ারি ভার্ব, দিস ইজ মেইন ভার্ব। তাহলে ভার্ব ফ্রেজের মধ্যে অবশ্যই অক্সিলিয়ারি মেইন ভার্ব থাকবে। ক্লিয়ার না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সব নোট ডাউন হয়েছে? উদাহরণ দিতে পারছি। মানে এক্সাম্পল গুলো সব নোট ডাউন করে নিয়েছো তো? যা, মানে এখন থেকে যেগুলো, হ্যাঁ, যে মানে তোমাদের সামনে যে স্লাইডটাই আসবে, যে সেটাকে নোট ডাউন করে নাও। ওকে, মে আই গো নেক্সট স্লাইড? ঠিক আছে। দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি একটি অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। An adjective phrase is comprised, খুব ভুল হয়েছে এখানে, অফ লিখো না, comprised এর পরে অফ হয় না। An adjective phrase is comprised an adjective and works as a single adjective in the sentence. তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকবেই এবং সেটি একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। এক্সাম্পল, অ্যালেক্স ইজ এ ওয়েল বিহেভড ম্যান। ইয়েস, সো এখানে বিহেভড অ্যাডজেক্টিভ, এবং এটি একটাই, ওয়েল বিহেভড, এই কথাটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। ঠিক আছে? সো অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। সো অফ ফ্রেন্ডলি নেচার, এটা অ্যাডজেক্টিভ, ম্যানকে ডেসক্রাইব করছে। জুলি ইজ এ ওয়াম্যান অফ গর্জিয়াস স্টাইল। ওম্যান, এই ওয়াম্যানকে ডেসক্রাইব করছে ফ্রেজটি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। শি লিডস আ ভেরি ইন্টারেস্টিং লাইফ। সো আ ভেরি ইন্টারেস্টিং, এই লাইফকে ডেসক্রাইব করছে। A lot of people do not sleep at night. A lot of people কে describe করছে, so adjective phrase. এই সমস্ত জিনিস কিছুই তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলি তোমাদের জানতে হবে, যেহেতু ইংলিশ গ্রামারের কমপ্লিট কোর্স আমরা এখানে করব। তোমরা যদি চাও তাহলে হয়তো নেক্সট কোন একটা ক্লাসে আমরা ডব্লিউবিসিএস এর কোন একটা প্রিভিয়াস কোশ্চেন সেট, যেটা ইংরেজির উপরে যে 25 মার্ক থাকে প্রিলিমসে, সেটা আমরা করতে পারি। করা যেতে পারে স্যার, ওটা একটু পরে করাটা, ওগুলো শিখিয়ে একটু করতে। হ্যাঁ, না বরুণ ঠিক বলেছো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুমি তাহলে আগে ধারণা পাবে কি কি থাকে সেখানে। সেটা একটু ভালো হবে। ঠিক আছে, প্র্যাকটিস দেখো, তোমাদের বহু প্র্যাকটিস করানো হবে, ওইটা নিয়ে ভাবনা চিন্তা নেই। আমি যেহেতু তোমাদের বলেছি যে ভোক্যাবটা তোমরা যদি মুখস্থ করতে পারো, গ্রামারের সাইড থেকে তোমরা 100% আনসার করবে। স্যার, একটি বক্সিট রয়েছে আমার কাছে, ওইখান থেকে কিছু পড়েছিলাম, ওইটা হবে?
এসপি বক্সি, হ্যাঁ হ্যাঁ এসপি বক্সি ভালো বই, পড়তে পারো। অ্যাকচুয়ালি আমি কি বলতো, আমি তোমাদের শুধু ভোক্যাব পড়তে বলবো, যেখান থেকে খুশি সেখান থেকে পড়ো। আর তোমাদের যে আমি বলেছিলাম ওই পিডিএফ গুলো দেওয়া হয়নি এখনো, তাই তো? হ্যাঁ স্যার দেননি। আচ্ছা, গ্রুপে কেউ একজন আমায় একটু রিমাইন্ডার দিয়ে দেবে। আসলে কি তোমাদের ব্যাচ থেকে যখনই বেরিয়ে গেলাম তখন আর তোমাদের কথা মনে থাকবে না, বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে স্যার। হ্যাঁ, যার কারণে একটু রিমাইন্ডার দিয়ে দেবে। হ্যাঁ, এবং এর জন্য কিছু খারাপ মনে করো না, কারণ অনেকে রয়েছে, অনেকগুলো ব্যাচ রয়েছে, তো তো যখন যেখানে থাকিস তখন সেটা মনে পড়ে। আমি আজকে রাতেই চেষ্টা করব দিয়ে দেওয়ার, ঠিক আছে? এবং ডব্লিউবিসিএস পরীক্ষায় এতদিন ধরে যত ধরনের যা ইংরেজির ভোকাবুলারি এসেছে সেগুলোও দিয়ে দেবো, ওকে? আগে বলুন স্যার। বলছি এতদিন ধরে ডব্লিউবিসিএস পরীক্ষায় 20-10 বছরে যা ধরনের ভোকাবুলারি এসেছে সেগুলোও দিয়ে দেবো ইংলিশে। বলেছেন আগে দিন। হ্যাঁ স্যার দিয়ে দেন। হুম, ঠিক আছে, এটা নোট ডাউন হয়েছে সবার? হ্যাঁ স্যার। বেশ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব নিয়ে তোমাদের অনেক কিছু বলার আছে। যখন আমরা পার্টস অফ স্পিচ শুরু করব, অর্থাৎ বেসিক্যালি নাউনকে নিয়ে, প্রোনাউনকে নিয়ে, অ্যাডজেক্টিভকে নিয়ে, অ্যাডভার্বকে নিয়ে, ভার্বকে নিয়ে যখন আমরা পড়বো না পার্টিকুলারলি, তখন খুব ভালো আলোচনা হবে। সো অ্যাডভার্ব ফ্রেজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটা একটা অ্যাডভার্বের মতন কাজ করে। অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ modifies the verb or the adjective and works as an adverb in the sentence. আমি তোমাদের প্রথম দিন যেদিন পার্টস অফ স্পিচের বেসিক ধারণা দিয়েছিলাম, সেদিন তোমাদের বলেছিলাম যে একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, মনে আছে? হ্যাঁ স্যার। একটা অ্যাডভার্ব ভার্বকে তো মডিফাই করেই, যার জন্য অ্যাডভার্ব নাম হয়েছে। তৎসহ একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, হ্যাঁ ওটা এখানে লেখা নেই, তখন বলুন। নাউনকে বা প্রোনাউনকেও মডিফাই করে দিতে পারে। যাই হোক, তাহলে an adverbial phrase modifies the verb or the adjective and works as an adverb in the sentence. Example দেখতে পাচ্ছ, Ram is reading at this moment. মনে হতেই পারে at this moment এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ, মনে হতেই পারে, কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় ঠিকই আছে, কিন্তু মাথায় রেখো প্রেপোজিশন কখনো কখনো অ্যাডভার্বের কাজও তো করতে পারে কি না? হ্যাঁ স্যার বলে। এক্সাম্পল দাও তো। He sat on তাহলে তো the একটা table. অন দ্য টেবল, এটা তো একটা প্রেপোজিশনাল ফ্রেজও তো হতে পারতো। না ওইটা কোথায় বসে আছে? টেবিলের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি ঠিকই বলছিলে, আরো ভালো করে বোঝো। আমি বললাম হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এখানে দেয়ার কথাটি অ্যাডভার্ব তো। হ্যাঁ স্যার। যদি দেয়ারের পরিবর্তে আমি এমনটা লিখি হি ওয়েন্ট অন, তার মানে সে তার কাজ চালিয়ে যাচ্ছিল। সো অন প্রেপোজিশন আবার অ্যাডভার্বের কাজ করছে। ঠিক তেমনি করে একটা প্রেপোজিশনাল ফ্রেজও স্থান বিশেষে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতন কাজ করবে, এবং এখানে তাই হয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্বকে মডিফাই করা, বা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করা, বা কোনো অ্যাডভার্বকে মডিফাই করা। তাহলে এখানে রাম ইজ রিডিং অ্যাট দিস মোমেন্ট, এই অ্যাট দিস মোমেন্ট এটি কি রামকে ডেসক্রাইব করছে? নো, রিডিং কে মডিফাই করছে না, ডেসক্রাইব করছে। রাম কখন পড়ছে? এখন পড়ছে। সো দিস ইজ টাইম অফ অ্যাডভার্ব।
Are you getting my point? হ্যাঁ স্যার It was known at those days. মনে রেখো, আচ্ছা চলো আমি অ্যাডভার্বের এক সম্পর্কে একটা ধারণা দিই তোমাদের, তাহলে অ্যাডভার্ব চিনতে খুব সুবিধা হবে। অ্যাডভার্ব কি করে চেনা যায় জানো? আচ্ছা দেখো, আমাদের 7টি মাদার WH ওয়ার্ড আছে, তাহলে মাদার WH ওয়ার্ডের সংখ্যা কত? মাদার WH ওয়ার্ডস এর সংখ্যা কত? 7টি 7টি। দেখো, who, what, which, when, where, why, how। এই 7টি হচ্ছে মাদার WH ওয়ার্ড। আর স্যার সাফিক্স প্রিফিক্স কিছু যোগ বিয়োগ হয়ে অন্যান্য কিছু তৈরি হতে পারে, বাট এই 7টি হলো মাদার। এর মধ্যে খেয়াল করবে এই হু, হোয়াট আর হুইচ, এই হু, হোয়াট, হুইচ, এই 3টি WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন উত্তর হিসেবে কোনো নাউন বা প্রোনাউনকে পাওয়া যায়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যখন আমরা হু, হোয়াট, হুইচ এই 3টে দিয়ে যখন কোনো প্রশ্ন করব তখন আমরা উত্তর হিসেবে কোনো নাউন বা প্রোনাউন পাবো। কারণ হু মানে কে, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু স্যার ইয়েস, হোম আচ্ছা দিয়ে হুম মানে কাকে? ভাই হুম এটি মাদার WH ওয়ার্ড নয়। হ্যাঁ, হু হলো সাবজেক্টিভ, হুম হলো অবজেক্টিভ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যেমন হি হলো সাবজেক্টিভ, হিম হলো অবজেক্টিভ, তেমনি করে হু হলো সাবজেক্টিভ আর হুম হলো অবজেক্টিভ। বুঝতে পারছো কি বলেছি? বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই হু, হোয়াট, হুইচ এইগুলো দিয়ে যখন কোনো প্রশ্ন করবে তখন তুমি আনসার হিসাবে নাউন বা প্রোনাউনই পাবে। তার মানে আমরা এদেরকে কি বলতে পারি? যদি প্রশ্ন করা হয় তাহলে এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কেন বলছি, প্রোনাউন কেন বলছি? কারণ নাউনকে সাবস্টিটিউট করছে তাই। কিন্তু দেখো, when, where, why, how, অ্যাডভার্বের মূল 4টি সেকশন রয়েছে। মূল অ্যাডভার্বের অনেক সেকশন আছে, যখন আমরা পড়বো তখন আলোচনা করব। কিন্তু অ্যাডভার্বের মূল যে 4টে সেকশন রয়েছে সেই 4টে সেকশনই WH ওয়ার্ড দিয়ে বোঝানো হয়। যেমন প্রথম অ্যাডভার্বটাকে আমরা বলি টাইম অ্যাডভার্ব, তারপরটাকে আমরা বলি প্লেস অ্যাডভার্ব, তারপরটাকে আমরা বলি রিজন অ্যাডভার্ব, তারপরটাকে আমরা বলি ম্যানার অ্যাডভার্ব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? টাইম অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, রিজন অ্যাডভার্ব, ম্যানার অ্যাডভার্ব। যখন তুমি when দিয়ে প্রশ্ন করো যে উত্তর পাও সেটা টাইম, আর এই টাইম, প্লেস, রিজন, ম্যানার এই সবকটাই হচ্ছে অ্যাডভার্ব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে when দিয়ে প্রশ্ন করলে টাইম অ্যাডভার্ব খুঁজে পাবে, where দিয়ে প্রশ্ন করলে তুমি প্লেস অ্যাডভার্ব খুঁজে পাবে, why দিয়ে প্রশ্ন করলে তুমি রিজন অ্যাডভার্ব খুঁজে পাবে, হাউ দিয়ে প্রশ্ন করলে তুমি ম্যানার অ্যাডভার্ব খুঁজে পাবে। তাহলে এই 4টে জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে অ্যাডভার্ব চিনতে আর অসুবিধা হবে না। তাহলে রাম ইজ রিডিং অ্যাট দিস মোমেন্ট, রাম ইজ রিডিং হোয়েন, at this moment বোঝা গেল কি বললাম তাহলে এতক্ষণ? Yes, sir. Yes, sir. এটাই হলো ব্যাপার। তাহলে আমাদের যে মূল 7টি WH ওয়ার্ড রয়েছে তার মধ্যে when, where, why, how এই 4টি WH ওয়ার্ড দিয়ে আমরা যে উত্তর পাবো সেই উত্তরগুলোই অ্যাডভার্ব হবে। তাহলে এবার নোট ডাউন করে নাও। She answered in a soft voice
She answered how? In a soft voice. Soft voice, manner adverb. Okay na? He could not buy it for want of money. Want মানে অভাব। তাহলে he could not buy it. Why? Want of money. For want of money. টাকার অভাবে। ক্লিয়ার না? Yes, sir. বেশ বেশ। কলকাতা থেকে আছো কেউ ক্লাসে? কলকাতা, বেহালা বা সন্তোষপুর ওই সমস্ত এলাকা থেকে কেউ আছো? স্যার যাদবপুর। যাদব, তোমাদের ওদিকে কি জ্বর টর জমে? জল জল এখানে তো জমেনি। আচ্ছা, না টিভিতে দেখতে পাচ্ছি তো জল জমে রয়েছে। এখানে জমেনি, জানি না। ওকে ওকে, ঠিক আছে। সো নোট হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রেপোজিশনাল ফ্রেজ, এখানে একটা নোট লেখা আছে দেখেছো? প্রেপোজিশনাল ফ্রেজেস ইনক্লুড অল আদার টাইপস অফ ফ্রেজেস। মানে প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে অন্যান্য সমস্ত ধরনের ফ্রেজেসকে তুমি ইনক্লুড করে নিতে পারো। মানে এটা এমনই, কারণ দেখেছো নাউন ফ্রেজের মধ্যে পেয়েছো, অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে দেখেছো, তারপরে তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে দেখলে। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ অলওয়েজ begins with a preposition and connects nouns. Example, he sacrificed his life for the sake of his country. In the end, we all have to die. He is on the way. By working aimlessly, he will not get success. In spite of working hard, he was insulted by his boss. সুন্দর করে লিখে নাও। তাহলে আজকে ফ্রেজটা শেষ হচ্ছে। নেক্সট ডে তোমাদের থাকলো হচ্ছে কি যেন পড়াবো বললাম, পজিটিভ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক। Okay, may I go for next? Yes sir. Conjunction আচ্ছা চলো আর দুটো আছে বাকি। কনজাংশন ফ্রেজ, কনজাংশনের মধ্যে অনেক কিছু শেখানোর আছে। যখন আমরা কনজাংশন পার্টিকুলারলি পড়বো তখন বলবো। এটা একটা কনজাংশনের মতন কাজ করে। তাহলে কনজাংশনাল ফ্রেজ ওয়ার্কস অ্যাজ আ কনজাংশন in the sentence. যেমন as soon as you got in, you went out. তুমি যখন ভেতরে প্রবেশ করলে সে বাইরে বেরিয়ে গেল। We have to work hard so that we can win the next match. I'll attend the ceremony provided that you come. এই provided that মানে কি জানো? If John started working early in order to he could finish early. হয়েছে নোট?
May I go for next? Interjection phase. Interjections that have more than one words are called interjectional phases. Actually, interjection parts of speech টাই হচ্ছে একটা আলাদা ধরনের জিনিস। It has no literal meaning. এর কোনো literal meaning নেই। এটা ইমোশনকে শো করে। অর্থাৎ আমি যদি তোমায় জিজ্ঞেস করি, ও এর মানে বলো, এর কোনো মানে পাবে? Has it any meaning? No, it has emotion. এর কোনো মানে হয় না, ইমোশন হয়। Oh, please don't say that again. দয়া করে ও কথা আর বললো না। Are you getting my point? Interjection মানে এটা ফিলিংস, ইমোশন, এর কোনো মিনিং হয় না। এবং ইন্টারজেকশন ফ্রেজ কখন হয়? যখন কোনো ইন্টারজেকশনের সাথে অন্যান্য আরো কোনো দু একটা শব্দ জুড়ে যায়, তখন সেটা ইন্টারজেকশন ফ্রেজ। What a pity, he is dead. What a pleasure, I won the first prize. ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ডে আমরা যেটা বলেছি সেটা করব। তো শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থাকবে। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।